অভিযোগ উঠেছে সেই বিষয়টা এই ব্যাপারে কোনো বক্তব্য নেই, এটা আমার আইনি বিভাগ আছে, চিন্তা আর এটা সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী বলছেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয়, মানুষের বেশে দিয়ে যায়, তাদের চলার পথে ফোটে না আকাশে না ফোটে না ফুল, তাদের চলার পথে ফোটে না ফুল, ওঠে না আকাশে চাঁদ, তারা ঘর। কার্তিক মহারাজকে নিয়ে কি হয়েছে? আমি প্রথমে 2013 সালে ওইখানে জয়েন করেছিলাম। ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম। উনি বলেছিলেন ওখানে থাকা খাওয়া ফ্রি, স্কুলে 2-2.5 হাজার টাকা বেতন, চাণক স্কুলে আমাকে চাকরি দেয়া হবে। এবং আমি বাড়ি থেকে, বাবার বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আমি ওই স্কুলে চলে গেছিলাম। প্রথমে আগে বেলডাঙ্গায় এসেছিলাম, বেলডাঙ্গা থেকে উনি আমাকে ওইখানে পাঠিয়ে দিয়েছিলেন চাণক স্কুলে। এবং আমাকে বলা হয়েছিল ওখানে তোমার একটা কাজ আছে, তুমি প্রাইমারিতে ঢোকো, সেখানে তুমি কাজ করবে। দিয়ে ওনার কথা মতন আমি ডিসেম্বরের শেষের দিকে আমি চলে গিয়েছিলাম এবং জানুয়ারি থেকে আমাকে জয়েন করানো হয়েছিল ওখানে। কোন সালে? 2013 সালে। 13 সালে ওখানে গিয়ে আমি ওখানে উঠেছিলাম। প্রথমে আগে একতলার একটা রুম আছে, টিচার্স রুম, সেখানে একদিন ওখানে রাখা হয়েছিল। তারপরে উনি আবার শিফট করেছিলেন, 5 তলায় একটা হল ঘর আছে, সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল। সেই হল ঘরে আমি একমাত্র একা ছিলাম, সেখানে আর কেউ ছিলেন না। হ্যাঁ, এবং আমাকে হঠাৎ একদিন মহারাজ ওখানে মাঝে মাঝে যেতেন স্কুলে পরিদর্শনের জন্য। ওনার তো অনেক স্কুল আছে, সেখানে উনি পরিদর্শনের জন্য যেতেন মাঝে মাঝে। এবং আমাকে কথা বলার জন্য হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি। আর ওনার সব স্কুলের দোতলায় একটা রুম থাকে, সেই রুমে উনি থাকতেন যেখানে যখন যেতেন। তা আমাকে 5 তলায় হঠাৎ রাত্রি 10:45 বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে, এই বলে আমাকে ফোন করা হয়েছিল। এবার আমি ভাবছি যে বোধহয় আমার ওই সেই প্রবলেমের জন্য উনি হয়তো কোনো কথা বলবেন, সেই জন্য হয়তো আমার সঙ্গে দেখা করতে চাইছেন। দিয়ে এবার আমি তখন বিছানা গুটিয়ে আবার ঠিকঠাক করে ওনার জন্য একটা চেয়ারও পেতে দিয়েছিলাম। চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম। উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন। বেডে বসে আমার তখন 0 লাইট জ্বলছে, আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হব। হ্যাঁ, এবার আমি নাইটের পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিল। হ্যাঁ, দিয়ে আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের ওপরেই বসে গেছেন। দিয়ে এবার আমি তো তখন ওনার শরণাপন্ন হয়েছিলাম। এবার উনি হঠাৎ আমাকে বলে যে বড় লাইটটা জ্বালতে হবে না। এবার আমি 0 লাইট জ্বলছে, যা বললাম বড় লাইটটা জ্বালি। উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না, তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি, মানে বুঝতেই পারছেন। এটা তো আর ডিটেলসে বলা, এরকম আমার জুন মাস অবধি চলেছিল, একদম জানুয়ারি থেকে জুন মাস অবধি। উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি 15 দিন অন্তর তোমার কাছে আসবো। দিয়ে আমি সেটা তখন রাজি হয়েছিলাম, কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাগ করে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গিয়েছিলাম। আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম। হ্যাঁ, আর উনার শরণাপন্ন হয়েছিলাম। আমার জীবনের সবটাই উনার হাতে নির্ভর করছিল তখন, মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। মানে বলতেই পারি জানুয়ারি থেকে জুন পর্যন্ত, মানে 6 মাসে 12 বার মিনিমাম। হ্যাঁ। তো এবার ওইভাবে উনি যখনই এসছেন ওনার ইচ্ছা মতন, কোনোদিন সকালে এসছেন আমার রুমে, কোনোদিন উনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন, এইভাবে হয়েছে। আবার একবার বেলডাঙ্গাতে সমীর নামে একটা ছেলের বিয়ে দিলেন। হ্যাঁ, এবার আমাকে বললেন যে তুমি এখানে বেলডাঙ্গাতে 4 দিন থেকে যাও, বিয়েতে এসে আনন্দ করো। বেলডাঙ্গার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন, তার পাশের রুমে একটা। সেদিন ওখানেও একদিন হয়েছিল আমাদের সম্পর্ক। হ্যাঁ, আপনার কি কোনো রকম মানে নার্সিং হোমে গেছিলেন আপনি? হ্যাঁ,
গর্ভপাত হয়েছিল? আমি বলি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওই ওইটার জন্যই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং ওটাই আমার সব থেকে জীবনে দুঃখজনক বিষয়। ওইখান থেকে আমি বড় আঘাত পেয়েছি জীবনে। কারণ মানে জুন মাসে ওখানে দেখা গেল যে আমি প্রেগনেন্ট, দিয়ে হঠাৎ ওইখানেরই একটা হসপিটাল আছে, ওই আশ্রমেরই হসপিটাল, সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমার পজিটিভ ধরা পড়লো। তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে, তাহলে আমি কি করব। উনি তখন ঘাবড়ে গেলেন, বলছেন যে তোমার হাতে পায়ে পড়ি, হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও, নালে আমাকে হয় জেল হবে, নয় সুসাইড করতে হবে। আর আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে দেখুন এসব কিছুই করতে হবে না, হ্যাঁ আপনি এক কাজ করুন, আমাকে অন্য একটা স্কুলে পাঠিয়ে দেন, সেখানে বলবেন যে সন্তান সম্ভবা অবস্থায় এই মেয়ের ডিভোর্স হয়েছে, এরকম একটা কেস চলছে। তাহলে তো উনি যেটা বলতেন সেটাই সেখানকার লোকজন বিশ্বাস করতো। তা আমি ওনাকে সেই পরামর্শ দিয়েছিলাম, কিন্তু উনি মানে কোনো মতেই এই কথা শুনতে চাইলেন না। সে কাজটাও তাই। না, দিয়ে আমি বলছি তারপর পরপর যা হয়েছিল সব বলছি। কারণ আমার জীবনে খুবই দুঃখজনক ঘটনা এটা, মানে আমি না বলে আর পাচ্ছি না। মানে এই জীবনে আমি না বলে এই জিনিসটা আমি শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। কারণ একটা মেয়ের জীবনে এমন দুঃখজনক ঘটনা, বা কারোর জীবনে এরকম না হোক আর কি, আমার সঙ্গে যা হয়েছিল। সত্যি কথা বলতে কি, আমি যখন ওনাকে প্রথম বললাম, হ্যাঁ উনি যখন আমাকে এরকম প্রাণ ভিক্ষা চাইলেন, আমি বললাম যে আপনাকে এগুলো আর চাইতে হবে না। উনার কান্নাকাটি শুনে আমি গলে গেছিলাম, আমি ওনাকে বাঁচালাম, বুঝলেন তো। বাঁচানোর জন্য আমি তখন উপায় না পেয়ে ওখানকার স্কুলের যে বড়দি, এবার আমাকে তো ওখান থেকে বেরোতে গেলে একজনকে বলে যেতে হবে, বা আমারও তো সঙ্গে একজন লোক চাই, নালে আমাকে উনি বললেন একা একা বাসে করে এসে তুমি অ্যাবর্শন করো। এবার নিচের একটা রান্নাঘরের মেয়েকে নিয়ে আসতে বলেছিল, কিন্তু ওখানকার স্কুলের যে বড়দি, ওর নাম হচ্ছে সুভদ্রা মণ্ডল। হ্যাঁ, তা সুভদ্রা মণ্ডল বলল যে দিদি তুমি থামো, বিদিশাদি তুমি থামো, আমি তোমার সঙ্গে যাব। তুমি মহারাজকে বলো যে আশ্রমেরই এই অ্যাম্বুলেন্সটা নিয়ে আমরা যাব। এবার অপর্ণা আর সেই সুভদ্রা দুজনে মিলে তখন আমার সঙ্গে গেল। এবার আমি একটা সুস্থ মানুষ, তখন কাউকে কিছু না বলে ওরা দুজন মিলে আমাকে এই অ্যাম্বুলেন্সে করে এখানে নার্সিং হোমে নিয়ে আসলেন। হ্যাঁ, এখানে আপনার ওই কি যেন নার্সিং হোমটার নাম, কাঞ্জিলালের নার্সিং হোম। হ্যাঁ, কাঞ্জিলাল, ডাক্তার কাঞ্জিলালের হাতেই আমার হয়েছিল ওটা। কাঞ্জিলাল 1 বছর হলো উনি গত হয়েছেন এখন শুনেছি। তা ডাক্তার কাঞ্জিলালের নার্সিং হোমেই, কাঞ্জিলালের হাতেই আমার ওই অ্যাবর্শনটা হয়েছিল। এবং তখন ওই স্কুলের যে বড়দি সুভদ্রা মণ্ডল, সে আমার বোন সেজে সই করেছিল, বলেছিল ওর বর বিদেশে থাকে, আমরা গ্রাম থেকে গাড়ি এনেছি, অ্যাম্বুলেন্স এনেছি, তা তাড়াতাড়ি করে আজকের মধ্যে এখনই আমাদেরকে চলে যেতে হবে তাড়াতাড়ি। আমাকে অজ্ঞান করে এটা করা হয়েছিল, এবং ভালো করে জ্ঞানও ফেরেনি তখন ওরা মহারাজ আমাকে ফোন করছেন, হ্যাঁ, বা বড়দিকে ফোন করছেন যে ইমিডিয়েট তোমরা আবার আশ্রমে ফিরে যাও। আর ডাক্তার কিন্তু আমাকে 24 ঘন্টা না হলে ছাড়তেই চাইছিল না। ওখানে বলছে একটা পেশেন্ট এরকম দাঁড়াতেই পাচ্ছে না, হ্যাঁ তাকে তোমরা এইভাবে নিয়ে যেতে পারো না, তাকে তোমরা নিয়ে যেতে পারো না। হ্যাঁ, 2 মাসের হয়ে গেছিল ওটা। তা তখনকার সময় তো 10 বছর আগের কথা বলি, তখনকার সময় তো আর সেই ওষুধ খেয়ে করার মতো ব্যবস্থা ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমি ওই স্কুল থেকে তো বাইরে বেরোতে পারতাম না ওদের পারমিশন ছাড়া। তা আমি বড়দির পারমিশন ছাড়া তো কোথাও যেতেই পারতাম না। কার্তিক মহারাজ আপনার এই প্রবলেমের পরে আপনি ওইভাবে দিয়ে আবার আমি বলি বাকিটা, দিয়ে আবার ব্যাপারটা হয়েছে যে আমি ওই মানে নার্সিং হোমে যখন ছিলাম, আমাকে ওইভাবে টানা হাতড়া করে নিয়ে আসা হলো। ওই দুটো মেয়ে আমাকে আমার কথা বিশেষ না ভেবে মহারাজের কথা ভাবলেন, মহারাজকে কি করে বাঁচাতে হবে সেই চিন্তা ওদের মাথায় ঘুরছে। আর আমিও উনাকে কি করে বাঁচাতে হবে সেই চিন্তা আমার মাথাতেও ঘুরছিল, কিন্তু উনি যে আমার সঙ্গে পরে ধোঁকাবাজি করবেন এটা তখন আমি বুঝতে পারিনি, বুঝলেন তো। আমি ভালো মানুষই মনে করেছিলাম উনাকে। বেশ, আপনি কি চান?
এর মধ্যে কি চাইছে? চাইছেন? আমি চাইছি এটার একটা বিচার হোক, কারণ এভাবে চলতে পারে না। আপনার মতো কি আরো আমার মতো অনেক মেয়ে এরকম হবে, যে কেউ গিয়ে এরকম যে কোনো সাধু গিয়ে কোনো মেয়েকে ধোকা দেবে এরকম বারবার, তা তো হয় না জিনিসটা। ঠিক আছে। তা আপনি হঠাৎ 10 বছর হয়ে গেছে, তাই এতদিন বলেননি কেন? এতদিন বলিনি আমার ফ্যামিলির জন্য। আমার বাবা মা আছে, আমার মেয়ে আছে, হ্যাঁ। এবার তারা যখন জানবে যে মায়ের একটা মহারাজের সঙ্গে এরকম হয়েছে, তা এই জন্য আমি লজ্জায়, নিজে দুঃখে অনেকদিন মানে লজ্জায় কষ্টে বলতে পারিনি কাউকে। যে সাহসটা পেলেন? হ্যাঁ, এখন শ্বাস পেলেন? এখন এত বছর পর আমি দেখলাম আমার জীবনে তো দেয়ালে পিঠ থেকে গেছে। আর সবচেয়ে বড় কথা, একটা মানুষের পেটের খিদা হচ্ছে সব থেকে আগে। উনি আমার পেটে লাথি মেরেছেন। হ্যাঁ, এখন আর সহ্য করা যাচ্ছে না, কারণ উনাকে আমি সব বলেছি যে আমার এখন অবস্থাটা কিরকম। আমার টাকা পয়সা যা হাতে এসেছিল সব অন্যের হাতে চলে গেছে, বা আমার কি কি হয়েছে সব ওনাকে বলেছিলাম, দিয়ে বলেছিলাম যে আমাকে ওই কাজটা দেন। হ্যাঁ, না হলে ওই যে যেরকম বড়দিকে দিয়ে 3-4 মাস বেতন পাঠিয়ে দিয়েছিলেন সেটা দেন। আপনার যখন আমাকে নিয়ে স্কুলে গেলে অসুবিধা, তাইলে পরে আমাকে যেরকম দিচ্ছিলেন বেতনটা সেরকম দেন। উনি কোনো কিছুইতেই মানে হ্যাঁ করলেন না, সবগুলোই না, আমাকে ঝেড়ে ফেলে দিলেন। অভিযোগ উঠেছে সেই বিষয়টা, এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। এটা আমার আইনি বিভাগ আছে, চিন্তা করবে। আর এটা সন্ন্যাসীর কাছে, সন্ন্যাসী বলছেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয়, মানুষের বেশে দিয়ে যায়, তাদের চলার পথে ফোটে না আকাশে না ফোটে না ফুল, তাদের চলার পথে ফোটে না ফুল, ওঠে না আকাশে চাঁদ। তারা সন্ধ্যা ঘর নিয়েই সন্ন্যাসী। সন্ন্যাসী চলার পথে এরকম বহু রকম আসবে ঝড়, সন্ন্যাসী ভীত হবে না। সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে, আশ্রম আবাসিক আছেন, তারা সবাই এর উত্তর দেবেন, বলবেন। কারণ আমরা কোনো সন্ন্যাসী, যেখানে হচ্ছে ঘটনা, এটা মহিলাদের আশ্রম, সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নেই। এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন, অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন, তারা এটা যথাযোগ্য উত্তর দেবেন না। তার সঙ্গে এদিকে আপনি রাজনীতির দিকে হচ্ছেন বলে কি এটা প্রতিহিংসা চলছে? মানুষ সেটা বিচার করবে। আমি তো আজকে যারা বললাম, এখানে সন্ন্যাসী কোনোদিন রামচন্দ্র রাজা হয়েছে, তার পিছনে ছিলেন বশিষ্ঠদেব, বিশ্বামিত্র ছিলেন, আমাদের শিবাজির পিছনে ছিলেন রামদেব স্বামী। আমরা কোনোদিন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ডাইরেক্ট রাজনীতির মধ্যে আসেন। রাজনীতি করতে গেলে এই নোংরামি হয়। আর এই রাজনীতি হচ্ছে নাম ধরি করি প্রচণ্ড অন্যায়, ধর্মেরও ভাষাটাই বড়েরও অন্যায়। রাজনীতি যারা করছেন তারা রাজনীতি করবেন। আমরা শুধুমাত্র আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার দেশ, আমার জাতি যখন বিপন্ন, তখন আজকে একটা দেশে দাঁড়িয়ে একজন বলবে 70%, 30%, একজন দাঁড়িয়ে বলবেন দাওয়াতি, হতভাগা, দুর্ভাগা। আমরা সন্ন্যাসী, আমরা কি, আমরা তো বলবো এই কথা। আর এখানে মুর্শিদাবাদে আমি 1 বছর নেই, মুর্শিদাবাদেই আছি আমি 50 বছর। মুর্শিদাবাদেই আমার এতগুলো স্কুল আছে। সুতরাং মুর্শিদাবাদেই মানুষই সাহায্য করছেন, মুর্শিদাবাদের মানুষ আমার সাথে পাশে আছেন। আমাকে সন্ত্রাসবাদী বলেছেন, জঙ্গি বলেছেন, আমাকে মুর্শিদাবাদের মুসলিম বিদ্বেষী যারা বলেন। অথচ আমার আশ্রমের যে 1000 ছেলে মেয়ে যারা থাকেন, তাদের খাবার সাপ্লাই দেয় একজন মুসলিম, ফুলবাসতলায় জিরাপ। এত স্কুলের বই দেয় একজন মুসলিম, মুসলিম। তারপরে আমাদের যে আশ্রমের মুড়ি সাপ্লাই দেয় মুসলিম মতলেম, আলু সাপ্লাই দেন রফিক, যে লরি লরি আলু লাগে তার সাপ্লাই দিচ্ছেন। কাজেই বদর গ্রন্থাগার আমাদের বই দিচ্ছেন। কাজে এটা লোকে বলছে, এক শ্রেণীর লোকের ধারণা। কিছু গ্রামে গঞ্জে মুসলিমরা মনে করেন যে কার্তিক মহারাজ খুব মুসলিম বিদ্বেষী। আবার একদল বলছেন না, আবার একদল বলছেন যে কার্তিক মহারাজ এই করছেন, আরেক দল বলছেন না
তাই মানুষই প্রমাণ দেবেন, মানুষই আমাদের ধরবেন, মানুষ আমাদের পাশে আছেন। হিন্দু সমাজ আজকে মিডিয়া বন্ধুরা, এই মিডিয়া বন্ধুরা 5 বছর আগে 6 বছর আগে কি কাজ করেছেন? আজকে এবিপি আনন্দ, আজকে আর বাংলা, আজকে টিভি 9 থেকে আরম্ভ করে সমস্ত মিডিয়ারা বাংলাদেশের হিন্দু সমাজের প্রতি যে অত্যাচার যেটা তুলে ধরেছে আমরা জানতে পারতাম, আজকে মিডিয়ারা তুলে ধরেছেন। সুতরাং এটা হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের দিনে যুব সম্প্রদায় কি বার্তা দিলেন হিন্দুদের? যুব সম্প্রদায় খুব মিসগাইডেড হচ্ছে, যা বললাম, নেশায় মদে আক্রান্ত হচ্ছে। আজকে যুব সমাজ তার জন্যই গীতা পাঠের আন্দোলন। এই গীতাকে কেন্দ্র করে আমাদের যুব সমাজ চেতনা ফিরে পায়। এই যুব শক্তি যদি সৎ পথে না থাকে, এই যুব শক্তি আজকে খুন হচ্ছে, জখম হচ্ছে, আজকে সন্দেশখালী আরজি কর কারা করেছেন? মানুষে করেছেন। এই মানুষগুলো কোথা থেকে এসছেন? আমাদের মতো অভিভাবকদের কাছ থেকে এসেছে। তার জন্য বিবেকানন্দ মায়ের মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে বারবার করে বলছেন, আমার দুর্বলতা, আমার কাপুরুষতা দূর করো। আবার সেই সঙ্গে সঙ্গে বলছেন যে আমায় মনুষ্যত্ব দাও, আমাকে মানুষ করো, আমাকে মানুষ করো। আমরা মানুষ তাহলে এটা তো হবে কোনো কিছু। আমরাই একমাত্র মানুষ, যে আমরা বললাম যে মাথা আমাদের উপরে রয়েছে। যখনই মানুষ জানতে পারবো আমরা কোথার থেকে এসেছি, কোথায় যাচ্ছি, কোথায় যাব, তাহলে আমাদের চেতনা ফিরে পারবে, তবে দেশ ভালো হবে, দেশের জাগবে। স্বাধীনতার আন্দোলনের সময় ঊনবিংশ শতাব্দীতে যে যুবকরা, তাদের বয়স কত ছিল? তাদের 22 বছর, 20 বছর, 18 বছর বয়স। তারা ভারত মাতৃকার জন্য প্রাণ ত্যাগ করেছে। এই যুব সমাজ, তাহলে এই যুব সমাজকে শপথে ফিরিয়ে আনার জন্য একমাত্র ধর্ম। তার জন্য আমরা দেখেছি চ্যবন ঋষির পুত্র দস্যু রত্নাকর দিবারাত্র ডাকাতি করতে বনের ভিতর, তার পরিবর্তন হয়ে গেল। আমরা দেখেছি জগাই মাধার পরিবর্তন হয়ে গেল। আমরা দেখেছি গিরিশ ঘোষ, নাট্যাচার্য, ঠাকুর রামকৃষ্ণ সংস্পর্শের পরিবর্তন হবে। মানুষের পরিবর্তন। আমরা তো জগাই মাধায় ছিলাম, আমরা তো ডানপিটে ছিলাম, ক্লাব করতাম। যখন আমরা আচার্যদের সংস্পর্শে এসে আমাদের মানুষের পরিবর্তন হবে।